কে ক্যালকুলেট করতে পারি, যেখানে লাগে হচ্ছে ইফেক্টিভ ডেপথ বা নেট ইফেক্টিভ ডেপথ, তারপরে হচ্ছে কি বলে এটা, ওই যে নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স। হ্যাঁ, এটা দিয়ে আমরা নেট টেনসাইল স্ট্রেন বের করতে পারি। এবং যখন নেট টেনসাইল স্ট্রেন ইজ লার্জার দেন 0.005 হয়, তখন এটা টেনশন কন্ট্রোলড হয়। আবার যখন লেস দেন 0.002 হয়, তখন এটা কম্প্রেশন কন্ট্রোলড হয়। আর ইন বিটুইন এটা হচ্ছে ট্রানজিশন জোন। এবং এই ট্রানজিশন জোনের মধ্যে একটা স্পেসিফিক পয়েন্ট হচ্ছে ব্যালেন্সড ইয়ার সেকশন। ঠিক আছে, তারপর আমরা আরো ডিসকাস করেছিলাম যে ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ব্লক, যেখানে এটা কমপ্লিকেটেড প্যারাবোলিক হওয়ার কারণে আমরা এটাকে রেক্টেঙ্গুলার হিসেবে সিম্পলিফাই করি। এবং রেক্টেঙ্গুলার সিম্পলিফাই করতে গিয়ে যেসব ইয়ে হয়, তোমার মডিফিকেশন গুলো আসে, সেখানে টার্মস গুলো যেমন এ, ঠিক আছে, এ হচ্ছে রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লকের ডেপথ। তারপর এখানে 0.85 এফসি প্রাইম আছে। এবং যে কম্প্রেসিভ স্ট্রেংথ সি, এটা মিডলে থাকে এই ব্লকের। এবং টেনসাইল স্ট্রেংথ ফোর্সটা এখানে, ঠিক আছে। এবং এই রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লকের ডেপথটা আমরা বের করতে পারি এই ফর্মুলা থেকে, যেখানে স্টিলের এরিয়া, তারপর হচ্ছে স্টিলের ইল্ড স্ট্রেংথ, কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ এবং বিমের উইথ, এই যে বি, এটা যদি আমরা জানি তাহলে ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লকের ডেপথ আমরা ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এখন এখানে যে তোমার মনে করো এখানে যে দুইটা ফোর্স, হ্যাঁ, আমরা এই দুইটা ফোর্সের ইয়েটা কি, যে মনে করো এটা যদি একটা বিম হয়, ঠিক আছে, একটা বিম, এবং বিমে দুইটা ফোর্স, একটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স এদিকে, আরেকটা হচ্ছে তোমার আরেকটা হচ্ছে টেনশন ফোর্স এদিকে, ঠিক আছে। তো এই দুইটা ফোর্স ছাড়া এই সিস্টেমে কিন্তু আর কোনো ফোর্স নাই, ঠিক আছে। তার মানে এই দুইটা জিনিস যখন কি করে, একটা কপল মোমেন্ট তৈরি করে এই দিকে, ঠিক আছে, এদিকে একটা কপল মোমেন্ট তৈরি করতেছে। এই মোমেন্টটা বেসিক্যালি কি করে, এই বিমের যে এক্সটার্নাল লোডের জন্য, মনে করে যে ইউডিএল লোডের জন্য যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হয়, আর ঠিক এই সেকশনে, ঠিক এইখানে যে এক্সটার্নাল মোমেন্টটা থাকে এম, ঠিক আছে, এই এক্সটার্নাল মোমেন্টটা যে থাকে সেটাকে এই রিয়েক্টিভ মোমেন্টটা রেজিস্ট করে, ঠিক আছে। এই রিয়েক্টিভ মোমেন্ট যেটাই, সেটাই রেজিস্ট করে। এবং এই মোমেন্টটা বেসিক্যালি ডিপেন্ড করে যে এই ইন্টারনাল মোমেন্ট যেটা, সরি, তো এই মোমেন্টটা ক্যালকুলেট করা যায় হচ্ছে তোমার সেকশনের যে সাইজ এবং ম্যাটেরিয়ালের যে স্ট্রেংথ এবং কোয়ান্টিটি, সেগুলো থেকে এই মোমেন্টটা আসে। তো এই মোমেন্টটা বাইরের এক্সটার্নাল মোমেন্টকে রেজিস্ট করে। যেহেতু এই সেকশনের সাথে রিলেটেড, এই ইন্টারনাল মোমেন্টটা এই সেকশনের প্রপার্টির সাথে রিলেটেড, তার মানে একটা নির্দিষ্ট প্রপার্টির বা নির্দিষ্ট স্ট্রেংথের কংক্রিট, নির্দিষ্ট ইল্ড স্ট্রেংথের স্টিল এবং তাদের নির্দিষ্ট পরিমাণের উপরে এই মোমেন্টটা ডিপেন্ড করে। এবং ওই একটা গিভেন সেকশনের যে আলটিমেট ম্যাক্সিমাম মোমেন্ট কত দিতে পারে আসলে, সেটাই হচ্ছে এটা।
হ্যাঁ, তার মানে ওই সেকশনের একটা ক্যাপাসিটি বলা যায়, ওই সেকশনের একটা মোমেন্ট ক্যাপাসিটি বা ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি বা স্ট্রেংথ, যেটা এক্সটার্নাল মোমেন্টকে ইয়ে করে। তো এখন এই মোমেন্টটা তোমার যে ইন্টারনাল যে কপল মোমেন্ট, হ্যাঁ, এটাকে ডিজাইন মোমেন্ট বা নমিনাল মোমেন্টও বলে। তো সেটা বের করতে হয় হচ্ছে এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে? সো এই ফর্মুলা দিয়ে বের করতে হয়, যেখানে দেখো যেটা বলছিলাম যে স্টিলের যে কোয়ান্টিটি এএস, স্টিলের কোয়ান্টিটি এএস, তারপরে এফ ওয়াই, ডি, তারপরে এ, এ হচ্ছে স্ট্রেস ব্লকের ডেপথ। হ্যাঁ, এগুলো জানলেই কিন্তু এই মোমেন্টটা বের হয়ে আসে। এখন কোনো কারণে যদি এ ক্যালকুলেট ছাড়া, ধরো আমি সরাসরি যদি মনে করো যে কম্পিউটারে আমি বের করতে চাই, তাহলে এএস ইউজ করতে পারি, এএস এফ ওয়াই, হ্যাঁ, 0.85 এফ সি প্রাইম বি, এর বদলে এটা ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে স্টিল রেশিও বলে, এটাকে বলে স্টিল রেশিও। সো স্টিল রেশিও মানে ওই বিমে স্টিলের পরিমাণ ডিভাইডেড বাই ইফেক্টিভ এরিয়া, বি ইন্টু ডি। সো ইফেক্টিভ এরিয়াতে কি পরিমাণে স্টিল আছে সেটাকে আমরা বলতে পারি স্টিল রেশিও। তাহলে কোনো কারণে যদি আমরা স্টিলটা না জানি, বাট আমরা একটা প্রপোজড স্টিল রেশিও দিয়ে শুরু করতে চাই, তখন এই ফর্মুলাটা আমরা ইউজ করব। কি হচ্ছে এটা? এই ফর্মুলাটা আমরা ইউজ করব যদি রো দিয়ে ইউজ করতে চাই, স্টিল রেশিও দিয়ে, ঠিক আছে? সো এখানে রো এর ভ্যালুগুলো আছে। ওকে, আরেকটা জায়গায় আমাদের ব্যালেন্স স্টিল রেশিওটা দরকার হয়, রো বি। রো বি বের করা যায় হচ্ছে এই ফর্মুলা দিয়ে। এখানে কি লাগে? কংক্রিটের স্ট্রেংথ লাগে, স্টিলের ইল্ড স্ট্রেংথ, ইফেক্টিভ ডেপথ বা নেট টেনসাইল ডেপথ। এখানে সিঙ্গল ইনফোর্স বিমে যদি একটা লেয়ার থাকে তাহলে ডি আর ডিটি সেম হয়ে যায়। আর লাগে একটা প্যারামিটার, যেটা হচ্ছে বিটা ওয়ান। বিটা ওয়ানটা ডিপেন্ড করে হচ্ছে তোমার নিউট্রাল এক্সিস এবং ডেপথ অফ স্ট্রেস ব্লক এ, এই দুইটা রেশিওর উপরে। এবং এটা যদি 4000 পিএসআই কংক্রিট স্ট্রেংথ হয়, তাহলে বিটা ওয়ানের ভ্যালু হয় 0.85। এটা ডিটেইল টেবিল ডেটা তোমার নিলসনের বইয়ে দেওয়া আছে, যে কোন স্ট্রেংথের জন্য বিটা ওয়ান কত হবে। তাহলে সেই প্যারামিটার যদি আমরা বসাই দিই, সো আমরা একটা ব্যালেন্স স্টিল রেশিও পেয়ে যাব। সো এই ব্যালেন্স স্টিল রেশিও কোনটা? যেটা যে পরিমাণ স্টিল আমরা দিলে পরে এই কংক্রিট এবং স্টিল একই সাথে ফেইল করবে, সেই স্টিল আমরা বের করতে পারবো এটা থেকে। হ্যাঁ, আচ্ছা, এখানে যতগুলো ফর্মুলা দেখাচ্ছি বেসিক্যালি এগুলো তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে না, ঠিক আছে? এগুলো পরীক্ষা থাকলে পরীক্ষার সাথে দিয়ে দেওয়া থাকে। সো তোমাদের মুখস্থ করার বা অন্য কোনোভাবে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে আপার লিমিট অফ স্টিল পার্সেন্টেজ। এটা কি? এটা বেসিক্যালি ধর একটা বিম সেকশনে আমরা বিম সেকশনে ধরো আমরা জানি যে অল্প পরিমাণে স্টিল দিলে সেটা টেনশন কন্ট্রোলড হবে এবং স্টিলটা আগে ফেল করবে, মানে যখন এক্সেসিভ লোড আসবে। আমরা যদি আস্তে আস্তে রড বাড়াতে থাকি, তাহলে একটা সময়ে কিন্তু সেটা আর টেনশন কন্ট্রোল থাকবে না, তাই না? কারণ সেগুলো কেমন তো বুঝতেছি না। মুশকিল।
সম্ভব না। যাই হোক, এখানে যদি আমরা যদি এএস এর পরিমাণটা যদি বাড়াতে থাকি, ঠিক আছে, এএস এর পরিমাণটা যদি আমরা বাড়াতে থাকি, তাহলে একটা সময় যাবে যখন এটা আর টেনশন কন্ট্রোল থাকবে না, কম্প্রেশন কন্ট্রোলের দিকে চলে যেতে পারে, বা ব্যালেন্স কন্ডিশনের দিকে চলে যেতে পারে। তো এটা একটা আপার লিমিট আছে, যে লিমিটের পর একটা টেনশন কন্ট্রোল থাকবে না, বা টেনশন কন্ট্রোল সেকশনের আপার লিমিট, সেটা বের করা যায় হচ্ছে এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে, যেখানে রো বিটা ব্যবহার করতে হয়। সো রো বি কিভাবে রো বি বা ব্যালেন্স স্টিল রেশিও সেটা কিভাবে বের করতে হয় এটা আমরা একটু আগে দেখলাম, ঠিক আছে। সো সেখান থেকে রো ম্যাক্সটা বের করা যায়, যেই স্টিল রেশিও ম্যাক্সিমাম, যে স্টিল রেশিওর জন্য একটা সেকশন টেনশন কন্ট্রোল হতে পারে, সেই রো ম্যাক্স এর ভ্যালুটা আমরা বের করতে পারি, ঠিক আছে। এটা যদি আমরা এফওয়াই যদি 60 কেএসআই ইউজ করি, তাহলে এই ফর্মুলাটা ছোট্ট হয়ে এই এখানে চলে আসে, এতটুকুর মধ্যে চলে আসে, ঠিক আছে, যদি 60 কেএসআই হয়। ইউজুয়ালি আমরা 60 কেএসআই রড ইউজ করি, এবং যখন রোম এক্সটেনশন কন্ট্রোলের মধ্যে থাকবে তখন নেট টেনসাইল স্ট্রেনের ভ্যালু 0.005 আর ফাই এর ভ্যালু 0.9 আমরা এজুম করতে পারি। এখন ফাই এর ভ্যালু 0.9 এটা কি? এটা হচ্ছে একটা গ্রাফ থেকে এটা বের করা যায়, যেমন ভেরিয়েশন অফ ফাইটা কি? স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর, আমাদের সেফটি জন্য যে আমরা স্ট্রেংথকে কমিয়ে আনি, সেই ফ্যাক্টরটা নেট টেনসাইল স্ট্রেনের সাথে। এখন এদিকে আছে হচ্ছে ফাই, এই যে এই গ্রাফের এখানে আছে ফাই, আর এদিকে হচ্ছে নেট টেনসাইল স্ট্রেন। তাহলে নেট টেনসাইল স্ট্রেন যদি 0.005 এর বা তার থেকে বেশি হয়, তাহলে গ্রাফের এখানে চলে আসে, এটা হচ্ছে 0.9, ফাই ফ্যাক্টর হচ্ছে 0.9। যদি 0.002 বা তার থেকে কম আসে, তখন গ্রাফটা এখানে চলে আসে, এখানে ভ্যালু হচ্ছে 0.65। ওকে, আর ইন বিটুইন এটাকে বলে ট্রানজিশন রিজিয়ন। এখানে আবার লাইনটা একটু ইনক্লাইন, যেটাকে একটা ফর্মুলা দিয়ে বের করতে হবে তোমার। এই যে ফাই ইকুয়াল টু 0.65, নেট টেনসাইল স্ট্রেন 0.002, এগুলো ঠিক আছে। সো এইখান থেকে আমরা ফাই ফ্যাক্টরটা বের করতে পারি। এই ফাই ফ্যাক্টর দিয়ে আমরা যখনই মানে কোনো ধরো এই যে মোমেন্টটা আমরা ইউজ করছি, দেখো মোমেন্টটা আমরা 5 ইউজ করছি, ইন্টারনাল মোমেন্ট যখন বের করতেছি, সেখানে যদি ধরো শুধু এমএন বের করতাম, এটাকে বলে নমিনাল মোমেন্ট, ঠিক আছে। এই নমিনাল মোমেন্টের সাথে যখন আমি ফাই ফ্যাক্টরটা জুড়ে দিচ্ছি, সেটা হয়ে যাচ্ছে ডিজাইন মোমেন্ট। তার মানে ডিজাইন মোমেন্ট কি? একটা গিভেন সেকশন অফ বিম, হ্যাঁ, একটা বিমের সেকশন সর্বোচ্চ যতটুক সেফলি একটা মোমেন্ট নিতে পারবে, সেটা তার ডিজাইন মোমেন্ট। হ্যাঁ, সো এই জন্য এটাকে ডিজাইন মোমেন্ট বলে, ফাই ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দিলে যেটা হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, আপার লিমিট। সো এখন আমরা দেখো এ পর্যন্ত যা ডিসকাস করলাম সেটা বেস করে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, দেখো এখানে কি আছে যে ক্যালকুলেট একটা, আচ্ছা এখানে একটা সেকশন দেওয়া আছে, বক্স কখন আঁকা যায় কখন আঁকা যায় না। সো এখানে একটা বিম সেকশন দেওয়া আছে, স্টিলের, এটা ক্যালকুলেট করতে হবে। এখানে বি হচ্ছে 16 ইঞ্চি, ডি হচ্ছে 25.5 ইঞ্চ। হ্যাঁ, সো প্রথমে ক্যালকুলেট করতে হবে ব্যালেন্স স্টিল রিইনফোর্সমেন্ট, ASB। তারপরে ক্যালকুলেট করতে হবে ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট এরিয়া allowed by ACI code for tension control section and in the transition region. তারপরে থার্ড, position of the neutral axis and the depth of equivalent compressive stress block for tension control section, যেখানে ম্যাটেরিয়ালের প্রপার্টি গুলো বলে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা সলিউশন যদি দেখি, আমরা প্রথমে বের করে নিচ্ছি রো বি, ঠিক আছে, ব্যালেন্স স্টিল রেশিও। সো ব্যালেন্স স্টিল রেশিও একটু আগে যে ফর্মুলা দেখলাম, সেই ফর্মুলায় আমাদের এই সব প্রপার্টি গুলো যদি বসাই দেই, বিটা 1 এর ভ্যালু 0.85, তাহলে রো বি এর ভ্যালু পাচ্ছি আমরা 0.0285, ঠিক আছে। এবং এরিয়া অফ দ্য স্টিল রিইনফোর্সমেন্ট, তাহলে যেহেতু রো ইকুয়াল টু এএস বাই বিডি, আমি আগেই বলছি,
তাহলে এএসটা ওখান থেকে বের করা যাবে রো বিডি থেকে। তাহলে রো, এই যে রো বি ইন্টু ডি, তাহলে আমরা পাচ্ছি 11.63 ইঞ্চি স্কোয়ার। তার মানে ওই বিম সেকশনে এখানে এই জায়গায়, এই যে এখানে যদি আমরা 11.63 ইঞ্চি স্কোয়ার অফ স্টিল প্রোভাইড করি, তাহলে এই সেকশনটা ব্যালেন্স সেকশন হবে। তার মানে এক্সেসিভ লোড যখন এটার উপর আসবে, তখন কংক্রিট এবং স্টিল একই সাথে ফেল করবে। ওকে, তারপরে সেকেন্ড কোয়েশ্চেন, যে টেনশন কন্ট্রোল সেকশনের জন্য ম্যাক্সিমাম স্টিল কি হবে? তো এটার জন্য রো ম্যাক্সটা বের করতে হবে আমাদের। সো রো ম্যাক্সের যে ফর্মুলা, সেটা আমরা যদি ইউজ করি, তাহলে আমরা রো ম্যাক্সের ভ্যালু পাচ্ছি 0.01806। তারপর রো থেকে আমরা এএস বের করতে পারি। এএস হচ্ছে রো বিডি, তাহলে রো ইন্টু বি ইন্টু ডি, তাহলে এখানে পাচ্ছি 7.37 ইঞ্চি স্কোয়ার। সো 7.37 ইঞ্চি স্কোয়ার স্টিল যদি দেই, তাহলে সেটা টেনশন কন্ট্রোলড হবে, এবং আমাদের টেনশন কন্ট্রোলডে আমরা জানি যে 5 ফ্যাক্টর হচ্ছে 0.9 হয়। ঠিক আছে, আচ্ছা। একই সাথে আমাদেরকে ট্রানজিশন রিজিয়নের ম্যাক্সিমাম স্টিল বের করতে বলছে। সো রো ম্যাক্সের ভ্যালু ট্রানজিশনের জন্য আমরা আমাদের যে আগের ফর্মুলা ছিল সেই ফর্মুলাতে বসায় আমরা এটা পাচ্ছি 0.0206, এবং তাহলে সেখান থেকে এএস ক্যালকুলেট করতে পারি 8.41 ইঞ্চি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা বি, কোশ্চেন বি এর এই দুইটা অ্যান্সার আমরা পেলাম। ঠিক আছে, এখন ফাইনালি থার্ড পার্ট হচ্ছে দ্য ডেপথ অফ ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক। হ্যাঁ, যখন সেকশনটা টেনশন কন্ট্রোল, তাহলে এ ম্যাক্স আমরা বের করতেছি, ম্যাক্সিমাম ফর টেনশন কন্ট্রোল। সো এএসএফওয়াই যে ফর্মুলা আছে সেখানে আমরা সব কিছু বসালে আমরা পাচ্ছি 8.13। এখানে কে আবার জয়েন করতে চাচ্ছে? ওকে, তাহলে 8.13 এবং ডিস্টেন্স ফ্রম দ্য সি, এখন এ বের করছি আমরা, এ এখন বের করতে হবে সি। এখন সি হচ্ছে এর সাথে রেশিও বা এ ডিভাইড বাই বিটা 1। সো বিটা 1.85, তাহলে 8.85 দিয়ে ডিভাইড করলে আমরা সিটা পেয়ে যাব 9.56। ঠিক আছে, তাহলে সবগুলো আমাদের বের হয়ে গেল। এখন সবগুলো যদি আমরা এখন একটা ফিগারে দেখাই, তাহলে এই ছিল আমার বিম, তার মধ্যে নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স হচ্ছে 9.56, এবং এখানে এ এর ভ্যালু হচ্ছে 8.13, এবং 0.85 এফসি প্রাইম হচ্ছে 3.4 কেএসআই। ঠিক আছে, এবং সি এর ডিসটেন্স হচ্ছে হাফ এ তে আছে। ঠিক আছে, আচ্ছা। সো এই পর্যায়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোশ্চেন নাই? মানে অ্যাটেন্টিভলি শুনতেছো কিনা তাও তো জানি না, এজন্য অনলাইনে আসলে আরসিসি কোর্স ঠিকভাবে হয় না। আমি কোশ্চেন করার মতো অনেক বিষয়ে আমি গ্যাপ রেখে দিছি। তো কোশ্চেন যদি না থাকে, তাহলে আমার মনে হয় আমরা এক্সাম্পল 2 এই জিনিসগুলো আমরা আর না আগাই। হ্যাঁ, অনলাইনে আর বেশি না যাই, আমরা নেক্সট ক্লাসে বাকি যদি ফিজিক্যাল ক্লাস হয় যখন, তখন তো ডিটেইল আমরা আরো প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো আমরা দেখবো আর কি। ঠিক আছে, সবাই এগ্রি আছো নাকি কন্টিনিউ করব? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। ফিজিক্যালি ভালো হবে। হ্যাঁ, নেক্সট উইক থেকে কি ক্লাস হবে স্যার ইনশাআল্লাহ? হ্যাঁ, নেক্সট উইক থেকে হবে। মানে এখন তো আজকে কি বার? সোমবার। তোমাদের একটা ক্লাস ছিল তো বুধবার। বুধবার কয় তারিখ? এটা কিন্তু স্যার অফ ডে স্যার, মানে
গভর্নমেন্ট 11 তারিখ। হ্যাঁ, তো ওটা তো এমনি ওটা তো ছুটি, ওটা তো হবে না। তারপরে আবার 16 তারিখ থেকে হবে আর কি। ইনশাল্লাহ ঠিক আছে? তাহলে এই পর্যন্তই থাক। স্যার তোমরা আমার যারা একটু ঢুকতে লেট হয়েছিল স্যার ওই অ্যাটেন্ডেন্সটা। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স এখনো নিই নাই। এখন আচ্ছা বলবো সেটা হচ্ছে তোমরা এখানে 25 জন আছো। সো চ্যাট বক্সে তোমাদের আইডি গুলো একটু লিখে দাও।